নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমরা আজকে গন্তব্য আমাদের অম্বিকা কালনা। ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পীরা ওখানে যে সমস্ত মন্দিরগুলো করেছে সেগুলো আজকে আমরা এক্সপ্লোর করব। সকালবেলা রানাঘাট থেকে আমরা সড়ক যোগে শান্তিপুর ঘাটের এদিকে এসে খেয়া পার হয়ে গঙ্গাকে পার করছি, অম্বিকা কালনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা আজকে আমাদের সঙ্গে থাকুন। আজকে সারাটা দিন আমরা পুরো কালনাটা এক্সপ্লোর করব। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি ওই পারে অম্বিকা কালনা। চলে এসছি। কত করে? 5 টাকা। ঘাট থেকে একটা টোটোতে চেপে বসেছি। এগুলো শেয়ার টোটো, জনপ্রতি ভাড়া 10 টাকা। 108 শিব মন্দিরে নিয়ে যাবেন। এটা হচ্ছে 108 শিব মন্দির, আর পাশে রয়েছে অটো স্ট্যান্ড। হ্যাঁ, চলে আসো সবাই। আমরা এবার দলে আছি মোট 7 জন। মন্দির প্রাঙ্গণের সামনে ছোটোখাটো অনেক দোকান রয়েছে। এ হচ্ছে মন্দিরের গেট।
কোন জায়গায় যাচ্ছে আগে? এইটা যাচ্ছে আপনার নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান, নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ির, যেটা প্রথমে দেখবেন। তারপরে যাব মহাপ্রভুর বিশ্রামস্থল চতুর্তলা, ও বহুত পুরোনো, 500 বছরের বেশি গাছটা পুরোনো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে যাবো ঝড়ক দর্শন মন্দির, তারপরে বাবা বাংলার বাড়ি যাব। তো এবারে আমরা এই গলির ভিতর দিয়ে টোটো রিজার্ভ করে যাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি। তো চলুন দর্শন করে আসি। চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি। চলুন এবার ভিতরে যাওয়া যাক। আমরা আরো দেখে আসলাম। গেট দিয়ে ঢুকেই বা হাতে টান নিলে পাওয়া যাবে একটা প্রাচীন কুয়া। প্রাচীন কুয়া, এতে এখনও জল আছে, তবে পানীয় যোগ্য নয়, এটা আর ব্যবহারযোগ্য নয়। এখানে একটা গাছ রয়েছে, এই গাছটা নাকি 500 বছরের পুরনো। এটা একটা কুল গাছ, এটাকে একটা চবুতরা করা আছে, পাশে একটা পূজা স্থানও রয়েছে। খুবই প্রসিদ্ধ একটা স্থান, শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান এটা। এই পূজা মণ্ডপের ভিতরে একটা চরণ পাদুকা আছে, ছোট্ট একটা পূজা মণ্ডপ, পায়ের ছাপ এখানে রয়েছে। এটা কিন্তু দুর্লভ দৃশ্য। আগের যে কুল গাছটা সেটা এখন বেঁচে নেই, তার জায়গায় একটা আলাদা একটা নতুন কুল গাছ লাগানো হয়েছিল, সেটাও অনেক পুরনো হয়ে গেছে। কিন্তু তার অবশিষ্ট অংশ, সে প্রাচীন কুল গাছটার অবশিষ্ট অংশ এখানে পড়ে আছে। এই কাঠটা নিত্যানন্দ মহাপ্রভুর যে কুল গাছের তলায় বিয়ে হয়েছিল তারই একটা অংশ এখানে পড়ে আছে। এই গাছটা মারা যায়, কিন্তু তার অবশিষ্ট অংশ এখনও রাখা আছে সংরক্ষিত করে। হ্যাঁ, নমস্কার। এটা নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থল। এখানে যে কুল গাছটা দেখছেন এটা পরে লাগানো হয়েছে। আগে যে কুল গাছটা ছিল সেটার খানিকটা অংশ ওই পাশে রাখা আছে, কিন্তু এই কুল গাছটা যেটা দেখছেন এটা পরে লাগানো হয়েছে। এই বিবাহস্থলে এখন ছোট্ট একটা মন্দির আছে, আর দেখুন একটা বোর্ড লাগানো আছে এর পাশেই, বিবাহস্থল দিয়ে। তা নিত্যানন্দ মহাপ্রভুর এইখানে ছোটোবেলাও অনেক কেটেছে, তারপরে বিয়ে এখানে হয়েছে এই স্থানে বসে। আপনারা এই ঐতিহ্যপূর্ণ এই স্থানটি আপনারা নিজে চোখে দেখুন। সুন্দর মন্দির, নিতাচাঁদের বিবাহ স্থান। এখানে একটা মন্দির গড়া হয়েছে, সেই মন্দিরের গর্ভগৃহ। সুন্দর একটা মন্দির এখানে স্থাপিত করা হয়েছে মহাপ্রভুর নামে। সামনে পুজো মণ্ডপ, পুরোহিত এখন পুজো দিয়ে উঠছেন। এবারে চলেছি মহাপ্রভুর বিশ্রামস্থল। সেখানে একটা বহু প্রাচীন তেঁতুল গাছ আছে, 500 বছর থেকেও পুরনো, আর এখানে বেশ ভালোই ভিড় লেগেছে দেখতে পাচ্ছি। এটা সেই প্রাচীন তেঁতুল গাছ যেখানে নিত্যানন্দ মহাপ্রভু বিশ্রাম করতেন, আনুমানিক 500 বছর থেকেও পুরনো। এ হচ্ছে প্রবেশদ্বার, আমরা এখন ভিতরে প্রবেশ করব। এই প্রবেশদ্বারের ভিতর দিয়ে চলুন ভিতরে যাওয়া যাক। এবার এটা একটি দুর্লভ দর্শন, এখনও এত প্রাচীন একটা গাছ টিকে আছে, এখনও সতেজ। আমরা এখন গাছকে প্রদক্ষিণ করছি হরে কৃষ্ণ নাম নিয়ে। চলে আসো সবাই, লাইন দিয়ে যাও।
ধারিব আমি চরণটা তোলেন, চরণটা ওই দেখেন। তাই তোরা দেখি আছে প্রেম ভক্ত বলে তাই এখন আপনারা যে দ্রষ্টব্য স্থানে রয়েছেন এটি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস মোটামুটি 550 বছর আনুমানিক, কিন্তু এই তেঁতুল গাছটির বয়স 650 বছরের ওপরেই হবে। তার চরণের ছাপ রয়েছে, নিচে একটা মন্দির আছে। এই তেঁতুল গাছের নিচে একটা শীতল পরিবেশ, খানিকক্ষণ সময় যদি এখানে বসে থাকেন আপনার শরীর মন মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে এই তেঁতুল গাছটা একটু পরিক্রমা করে দেখাই, আমার সঙ্গে থাকুন আপনারা। এইখানে 650 দেখুন, মনে হচ্ছে যেন নিত্যানন্দ প্রভু তার দুটো বাহু দিয়ে জড়িয়ে রেখেছে। হ্যাঁ, কাল্পনিকভাবে মনে হচ্ছে যেন দুটো বাহু দিয়ে জড়িয়ে রেখেছে, শাখা প্রশাখাগুলো এরকমই মনে হচ্ছে। প্রত্যেকে ভক্তরা এসে এখানে চারিদিকে ঘুরে গিয়ে নিত্যানন্দ মহাপ্রভুর চরণস্থলে প্রণাম করে তারপরে এখান থেকে পরিস্থান করেন। এই তেঁতুল গাছকে ঘিরে একটা প্রাচীর আছে, সে প্রাচীরের গায়ে দেখতে পাচ্ছেন মহাপুর জীবনী সম্বন্ধে খুব সুন্দর প্রতিমার মাধ্যমে দেখানো হয়েছে। খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, প্রতিটা বিষয় নিয়ে নিখুঁতভাবে শিল্পকর্ম করা হয়েছে এই দেওয়ালে। পুরো দেওয়ালটা যদি ঘুরে ঘুরে দেখেন আপনি পুরো বিষয়টা বুঝে যাবেন। ওনার জীবনে যা যা ঘটেছে সব কিছুই এই দেওয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। অসম্ভব সুন্দর এই জায়গাটা। আর এখানে একটা দুর্লভ দর্শন, যেটা চরণ চিহ্ন। মহাদেব শিকদার। মহাদেব শিকদার এখন নিয়ে যাচ্ছেন ঝলক দর্শন। হ্যাঁ, ঝলক দর্শন মন্দির, মহাপুর মূল মন্দির কালনার। আচ্ছা, কতটা দূর এখান থেকে? এখান থেকে বেশি না, 200 মিটার মতো। 200 মিটার দূর। তো চলুন এবার যাই। কাকা খুব ভালো আমাদের ঘোরাচ্ছেন। ওনার নাম এবার আমরা চলেছি ঝলক দর্শন করতে, মহাপ্রভুর মূল মন্দির যেটা ঝলক দর্শন মন্দিরের সামনে। এই হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকেই ভিতরে এন্ট্রি নিতে হবে। এটা হচ্ছে মহাপ্রভুর মূল মন্দির, কিন্তু ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, সেই কারণে আমরা ভিতরে কোনো ভিডিওগ্রাফি করতে পারলাম না। বাইরের থেকে দেখে নিন, এই হচ্ছে ঝলক দর্শন মন্দির। এখানে এক ঝলক পাওয়ার জন্যই লোক আসে, বেশি সময় খুলে রাখে না। তো এবার চলুন ভবা পাগলার আশ্রমে যাচ্ছি। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, এবারে যাচ্ছি ভবা পাগলার আশ্রম। চলে এসছি ভবা পাগলার আশ্রমে। সামনে দেখতে পাচ্ছেন প্রবেশদ্বার, ভবার ভবানী মন্দির, প্রবেশদ্বার লেখা আছে। এখন কীর্তন চলছে। এই হচ্ছে গর্ভগৃহ, এখানে এখন কীর্তন চলছিল।
এখান থেকে আমরা আরেকটা স্পট যাব, সিদ্ধেশ্বরী মন্দির। এবারে যাচ্ছি আমরা নাম ব্রহ্ম জিউ মন্দিরে, এই ছোট্ট গলি দিয়ে। এই হচ্ছে নাম ব্রহ্ম মন্দির, অনেক একটা বড় স্থান, বসার বিশাল একটা চড়া চৌচড়া রয়েছে, সামনে গর্ভগৃহ। নাম ব্রহ্মজিউয়ের মন্দিরের ভিতরে রয়েছে পাতাল গঙ্গা। লক্ষ্য করুন নিচের দিকে পুরো অন্ধকার, অনেক গভীরে এখানে জল দেখতে পাচ্ছি। এখন রয়েছি নাম ব্রহ্মজিউ মন্দিরে, অম্বিকা কালনাতেই। দুপুরে এখানেও প্রসাদামের ব্যবস্থা আছে। তা আজকে আমরা ভবা পাগলার মন্দিরে অন্নপ্রসাদ ওখানে সেবা নেব। আমরা এটা এমনি পরিভ্রমণ করতে এসেছি। আমার সঙ্গে আমার ভাই রয়েছেন, ভাইয়ের ছেলে বউ, আমার মিসেস, আমার কন্যা এদিকে। তা এদিকে আয়। এখানে সুদৃশ্য পাতাল গঙ্গা রয়েছে, অনেকে পয়সা ছুটছে মানত করে। গ্রীষ্মকালেও সেই গঙ্গার জল কখনো শুকায় না। তা এরকম দেখবার অনেক অলৌকিক অনেক জিনিস রয়েছে এই সমস্ত মন্দিরে। আসলে আমার মনে হয় আপনাদের সারাটা দিন ভালোই কেটে যাবে। হ্যাঁ, কেমন ঘুরলে বলো এখানে? আজ এখানে এসে খুব ভালো লাগছে। জাস্ট আমি এই ফার্স্ট এত সুন্দর জায়গায় এসেছি। এর আগেও অনেক জায়গায় গেছি, যেমন সিকিম, এসব জায়গায় অনেক জায়গায় গেছি আমি আর বাবা মা, তারপরে এই যে এই টিমটা, অনেকেই গেছি। আমার সবচেয়ে এই জায়গাটা ভালো লেগেছে, জায়গাটার নাম হচ্ছে কালনা। 108টা শিব মন্দির এখানে অবস্থিত। আমরা সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে দুটো পরিবার আর সঙ্গে আমাদের দাদা সবাই মিলে আমরা কালনায় এসেছি। এখানে এসে প্রথমে আমরা 108টা শিব মন্দির দর্শন করেছি, তারপর সেখান থেকে বেরিয়ে আরও নানান মন্দির এখানকার। আর এখন আমরা এসেছি একটা খুবই অপরূপ মন্দিরে, যেখানে স্বয়ং পাতাল গঙ্গা লেখা আছে। আর এখানে গঙ্গা মানে এখানকার যিনি সাধক ছিলেন তিনি স্নানের জন্য গঙ্গাকে আহ্বান করেছিলেন, তখন গঙ্গা এখানে এসে উপস্থিত হয়েছে। তা জায়গাটা আমার খুবই পছন্দের, খুবই সুন্দর লাগছে। এখন দুপুর 1:30 বাজে। এরপর আমরা ভবা পাগলার আশ্রমে যাব, সেখানে গিয়ে একটু ঘুরবো। আর আপনাদেরকেও বলছি আপনারা সবাই আসবেন, কালনা আপনাদের খুবই ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা। কালনার আরেকটা মন্দির গোপালজি মন্দির, এখানেও খুব সুন্দর স্থাপত্যকলা। এটা গোপালজি মন্দির, এখন গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে, বাইরেরটা খুব সুন্দর স্থাপত্যকলা। এই মন্দিরের গায়েও টেরাকোটার কাজ রয়েছে, কিন্তু কালক্রমে এগুলো ধ্বংস হতে চলেছে। বাকি মন্দিরে যেমন এখনও ঠিক আছে, এটাই পুরোপুরি প্রায় খারাপই হয়ে গেছে। এ হচ্ছে কালনার বিখ্যাত অতি প্রাচীন মা সিদ্ধেশ্বরী মন্দির, যারই নামকরণে এই কালনার নাম হয়েছে অম্বিকা কালনা। আমরা সমস্ত মন্দিরগুলো দর্শন করে শেষমেশ অম্বিকা কালনায় এই সিদ্ধেশ্বরী মন্দিরের, এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আমরা পৌঁছেছি। এই সিদ্ধেশ্বরী মায়ের নাম অনুসারেই এই জায়গার নামকরণ করা হয়েছে অম্বিকা কালনা। তা এইখানে মূল মন্দিরের প্রবেশদ্বার বন্ধ হয়ে গেছে, আবার 4টের সময় খুলবে। তা আপনারা যারা আসবেন এখানে, আপনাদের কাছে আমি যেটা একটা বার্তা দিতে চাই যে আপনারা কোনো টোটো সহযোগে রিজার্ভ করে চটজলদি সমস্ত মন্দিরের ভেতরগুলো আপনারা এক্সপ্লোর করে নেবেন। তারপরে বাইরে যে সমস্ত জায়গাগুলো সেগুলো দর্শন করবেন। তাহলে পরে কি হবে, কখনো এই
4টে অবধি অপেক্ষা আপনাদের করতে হবে না। আগে কথিত আছে গঙ্গার ঘাটের থেকে এই মায়ের মন্দিরের সমস্ত বাসন পুজোর সেই ঘাটের থেকে ভেসে এখানে এসেছিল। তখন গঙ্গার ঘাট ছিল এইখানে, এখন যেটি সিদ্ধেশ্বরী ঘাট অনেকটা দূরে চলে গেছে। তো আসবেন, আমার মনে হয় সারাটা দিন আপনাদের এখানে কেটে যাবে। বিভিন্ন মন্দির, অনেক পুরনো দিনের ঐতিহ্যবাহী মন্দির এখানে রয়েছে। আর এখানে আপনারা যারা মানসা বা মানত করতে চান তাদের জন্য সেই ব্যবস্থা রয়েছে। মন্দির রক্ষণাবেক্ষণ যারা করেন খুব সুনামের সঙ্গে ওয়েল মেনটেন করে মন্দিরগুলোকে রেখে দিয়েছেন। আপনারা আসুন, এইভাবে মোটামুটি কালনার সমস্ত মন্দিরগুলো দর্শন করুন। আমাদের এটা শেষ, এবার আমরা ভবা পাগলার মন্দিরে যাব। ওখান থেকে আমরা যার যার নিবাস যেখানে সেখানে আমরা প্রস্থান করব। আমাদের কালনাটা পুরোপুরি কভার করলাম। যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল সেখানে ভিতরে নিয়ে যেয়ে সমস্ত ভিডিও করেছি, যেখানে অ্যালাউ ছিল না সেখানে বাইরে থেকে করেছি। যাই হোক, দেখবার অনেক কিছুই আছে কালনাতে। আমরা এখন দুপুর গড়িয়ে গেছে, তো কিছু পেট পুজো করার প্রয়োজন, খিদেও পেয়েছে চরম। তো আমরা আগেই টোকেন নিয়ে নিয়েছিলাম ভবা পাগলার আশ্রমে। তো এখন আমরা যাব ভবা পাগলার আশ্রমে, সেখানে আমাদের আজকে প্রসাদ খেয়ে যে টোকেনটা দিয়েছে ভবা পাগলা আশ্রমে, জনপ্রতি 70 টাকা করে। 6 জন আছি আমরা। 6 জন আছি। তাই দেরি না করে অতি সত্বর আমরা এখন পৌঁছে যাব ভবা পাগলার ওখানে। আর একটা মন্দির দর্শন করতে চলে এসেছি, এটা শ্রী শ্রী অনন্ত বাসুদেব মন্দির। তো চলুন এটাও দেখে নিই। এই প্রসাদ পেয়ে উঠলাম। আচ্ছা, প্রসাদ পেয়েছেন? হ্যাঁ, প্রসাদ পেয়ে আপনারা ভাগ্যবান। বাহ, আর একটু আগে এলেই হয়ে যেত। আচ্ছা আচ্ছা। তো এই মন্দিরটাও খুব সুন্দর। আমরা ভিতরে চলে এসেছি মন্দির প্রাঙ্গণের। অপূর্ব মন্দির, দারুণ স্থাপত্য শিল্প আর বিশাল আকৃতির এই মন্দিরটা। কালনার সবচেয়ে বৃহৎ মন্দির এটাই মনে হচ্ছে। ভিতরে একটা গোশালাও রয়েছে, দূরে দেখতে পাচ্ছেন অনেক গরু রয়েছে। এখানে গোমাতা, অনেক গোমাতা এখানে পালন করা হয়। অনন্ত বাসুদেব মন্দির, অসাধারণ স্থাপত্য শিল্প দেখতেই পাচ্ছেন। অনেক প্রাচীন মন্দির, কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ করে সুন্দরভাবে কালার দেওয়া হয়েছে, যার ফলে আরও সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। বাবা পাগলার আশ্রমে কুপনের বিনিময়ে এই প্রসাদ খেতে এসেছি আমরা। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে।